একসময় আমাদের বাঙালিদের আদর্শ ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মতন মুক্তিযোদ্ধারা। কিন্তু বর্তমান যুব সমাজের আদর্শ কারা জানেন? রাজুদা। হ্যাঁ, রাজুদার পকেট পরোটা, ডিজে অরুণের ফোনপে পরোটা আসছে আর অত্যন্ত নোংরা ভাষায় গালাগাল দেয়া বাঙালি রোস্টাররা। তাহলে ভাবুন এই যুব সমাজের কি উন্নতি হবে, যাদের কাছে বিরিয়ানিতে ঘি ঢালা এক ঐতিহাসিক মুহূর্ত। ভাই বোনের ভাতের তালায় মাছ মাংস একটু কম হয়ে গেলে যারা ঝগড়া লেগে যায়, ভাইয়ে ভাই জমি ভাগে এক চুল এদিক ওদিক হলে যারা খুনোখুনি লেগে যায়, ঠিক তারাই সেই মানুষগুলোরই ঘরের পাশে বা তাদের এলাকায় কোনো 10 কোটি টাকার প্রজেক্ট এলে সেখানে 1 কোটি টাকায় সেই প্রজেক্টে খরচা করে লো কোয়ালিটির মাল ম্যাটেরিয়াল ইউজ করে বাদ বাকি টাকাটা নেতারা তাদের পকেটে ঢুকি নেয়, তখন তারা কিছু বলতে ভুলে যায়, তাদের কোনো ভুক্কেবি থাকে না। তারা প্রশ্ন করতে ভুলে যায় আমাদের ট্যাক্সের টাকা আমাদেরই উন্নতি কাজে না লাগিয়ে সেই টাকা কিভাবে নেতারা তাদের পকেটে ঢোকাচ্ছে। আমাদের ট্যাক্সের টাকা লুট করে নেতারা তাদের ছেলে মেয়েদের বিদেশে পড়তে পাঠাচ্ছেন, আর আমাদের ছেলে মেয়েদের জন্য ভালো স্কুল নেই, ভালো কলেজ নেই, ভালো পরিকাঠামো নেই, ভালো শিক্ষক নেই, ভালো রোজগার নেই, ভালো চাকরি নেই। চাকরির জন্য ছুটতে হচ্ছে ভিন রাজ্যে। আমাদেরই টাকায়, আমাদেরই ট্যাক্সের টাকায় নেতারা বিদেশে উন্নত হসপিটালে তাদের চিকিৎসা করছে, আর আমাদের রোগে পচে গলে মরতে হচ্ছে সেই সরকারি অনুন্নত হসপিটালে। কখনো ভোট দেওয়ার আগে এইসব কথা ভেবে দেখেছেন? কখনো আপনার কাছে ভোট চাইতে আসা নেতাকে আপনি প্রশ্ন করেছেন, তাকে বলেছেন যে আমি আপনাকে ভোটে জিতাবো, তার পরিবর্তে আপনি আমাকে কি দেবেন? প্রশ্ন করবেন এরপর থেকে আপনি একজন ভারতীয় নাগরিক, এটা আপনার অধিকার। এর জন্য কোনো পার্টি পলিটিক্স করার দরকার নেই। আপনাদের দাবি, আপনাদের পাওনা সরকারের কাছে প্রশ্ন করে ছিনিয়ে নিতে হবে। নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বিগত কয়েক বছর ধরে বাংলার পলিটিক্স আমাদের বোকা বানাচ্ছে, পশ্চিমবঙ্গের পলিটিক্যাল দলগুলি ভোট কেনার প্রসেস কি, কেন ভারতের অন্যান্য রাজ্য থেকে আমরা এতটা পিছিয়ে পড়ছি, কেন পড়াশোনা, চাকরি, স্বাস্থ্যের জন্য আমাদের ছুটতে হচ্ছে অন্য রাজ্যে, আর এর জন্য আমরা কতটা দায়ী। সময় থাকতে থাকতে এখনও আমরা যদি না ভুলগুলো শুধরে নিই, তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ একদম তোলা নিতে যাবে। ভিডিও লাস্ট পর্যন্ত না দেখলে আপনি সবটা হয়তো বুঝতে পারবেন না। আর আপনাদের কাছে আমি একটা ক্ষমা চেয়ে নিই, কি এইসব আলোচনা করতে করতে আমি ভিডিওতে অনেক রুড ভাষা প্রয়োগ করেছি, নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তো ঘরের ছেলে হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন শুরু করে আজকের ভিডিও। क्योंकि मेरा जान का ऊपर अभी बहुत बड़ा खतरा बन चुका है ममता बनर्जी खुद। বিগত 10 বছরে পশ্চিমবঙ্গের গ্রোথ রেট যেমন জিডিপি, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস সেক্টর ইন্ডিয়ার অ্যাভারেজ থেকে কম রয়েছে। তাহলে একবার ভাবুন, যেখানে ইন্ডিয়ারই অন্যান্য দেশের থেকে কম রয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ আবার ইন্ডিয়ার থেকে আরও কম রয়েছে। তা সত্ত্বেও মমতা ব্যানার্জির পপুলারিটিতে কোনো এফেক্টই পড়েনি, কোনো ইম্প্যাক্টই করেনি, বরং 2011 থেকে 2021-এর মধ্যে মমতা ব্যানার্জির ভোট ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু এমন কেন? বাংলার ইকোনমিতে ক্রাইসিস থাকা সত্ত্বেও সেটা ঠিক করতে না পারা মমতা সরকারের পপুলারিটি কমার জায়গায় ক্রমশ বেড়েই চলেছে। এখানে তাহলে দোষটা কার? এখানে দোষটা আমার আপনার মতন অশিক্ষিত অপদার্থ বাঙালির। বলতে খারাপ লাগছে, তাহলেও এটাই সত্যি। আমার আপনার মতন জনগণ যারা কিছু টাকার জন্য মমতা সরকারের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, তারা বুঝতেই পারছে না যে বাংলার ভবিষ্যৎকে তারা কতটা ক্ষতিগ্রস্ত করছে। আর এখানে কারিশমা কার জানেন? মমতা ব্যানার্জি, যিনি বাংলার জনগণকে বোকা বানিয়ে বাংলার জনগণের উন্নয়নের টাকাকে লুট করছে। চলুন নেক্সট অধ্যায় দেখে নিই, দ্য গ্যাং অফ টিএমসি। মমতা ব্যানার্জি সরকারের সাকসেসফুল হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো ওয়েলফেয়ার স্কিম, যেটাকে বাংলায় ভাতা বলা হয়। যদি কোনো রাজ্যে বড় ইন্ডাস্ট্রি না থাকে,
বড় কোম্পানি না থাকে তাহলে সেই রাজ্যে কর্মসংস্থানও থাকে না, আর যদি কোনো রাজ্যে কর্মসংস্থান না থাকে তাহলে সেখানে মানুষের হাতে কাজও থাকে না, আর মানুষের হাতে যদি কাজ না থাকে তাহলে মানুষের হাতে টাকাও থাকে না। আর মানুষ যদি সরকারের কাছ থেকে কিছু না পায় তাহলে মানুষ মমতাকে ভোট দেবে কেন? আর এইটাই ঠিক ভালোভাবে জানতেন মমতা ব্যানার্জি, তাই তিনি আমাদের রাজ্যে মানে বাংলায় এই ভাতার রাজনীতি শুরু করে, মানুষকে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে শুরু করে। এর জন্য মমতা সরকারের আমলে তারা বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় কোম্পানি রাজ্যে না নিয়ে এসে বাজেটের 85% টাকা এগ্রিকালচার ও সোশ্যাল সেক্টরের উপর নিবেশ করে। চাষিদের জন্য কৃষক বন্ধু স্কিম নিয়ে আসে, যে স্কিমের মাধ্যমে ডাইরেক্ট চাষিদের অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। তারপরে নির্মল বাংলা স্কিম নিয়ে আসে, যাতে চাষিদের টয়লেট বানানোর জন্য 12,000 টাকা করে বরাদ্দ করা হয়। এর ফলে চাষি এবং রুরাল এরিয়ায় মানুষের মধ্যে মমতা দিদির প্রতি তাদের লয়্যালটি বেড়ে যায় 100%। কিন্তু তারা এটা বুঝতে পারেনি বা বিরোধী দল মানুষকে এটা বুঝাতে পারেনি যে এই ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের টাকা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে ধূলিসাৎ করে দিচ্ছে, যেটা তারা এখন বুঝতে পারছে যখন দেখছে তাদের ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য বাইরের রাজ্যে ছুটতে হচ্ছে। দেখুন, ভাতার রাজনীতি কম বেশি সমস্ত রাজ্যে সমস্ত রাজনৈতিক দলই করে। যেমন রিসেন্ট বিজেপি বিহারে ভাতার রাজনীতি করে ক্ষমতায় এসেছে, কিন্তু ভারতবর্ষে ভোটে জিতে ক্ষমতায় আসার এই ভাতা রাজনীতি একটা প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। আর এটাই আমাদের মানুষ, আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎকে আস্তে আস্তে শেষ করে দেবে। এই ভাতা রাজনীতি নিয়ে আমি একটা সুন্দর ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওটা অনেকে মানুষ দেখেছে এবং অনেক মানুষ আমাকে সেই ভিডিওটা দেখে কমেন্ট করেছে, ভালোবাসা, তারা অভিনন্দন জানিয়েছে। তো সেই ভিডিওটা আপনিও যদি দেখতে চান তাহলে এই ভিডিও শেষে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো, আপনি এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা দেখে নেবেন, আশা করি আপনারও ভালো লাগবে। চলুন নেক্সট অধ্যায় দেখে নিই সিপিএম থেকে তৃণমূল কিভাবে বাংলার জনতাকে বোকা বানিয়ে তাদেরকে এখনো ব্যবহার করে রাজ্যে ক্ষমতায় থাকার জন্য। রিসার্চার অভিরূপ সরকার বলেছেন বাংলায় 3 ধরনের মানুষ বসবাস করে। 1 নাম্বার মানুষ যারা ইনফর্মাল জব করে, মানে ট্যাক্সি চালায়, অটো চালায় বা রাস্তার ধারে চা চপের দোকান চালিয়ে সংসার চালায়, তাদের কাছে না আছে পার্মানেন্ট দোকান, না আছে সোশ্যাল সিকিউরিটি। 2 নাম্বার গ্রুপ যারা বাংলায় ছোট থেকে মিডিয়াম ধরনের ব্যবসা করে, তাদের কাছে তো লিগ্যাল প্রোটেকশন আছে বা সোশ্যাল সিকিউরিটি তো আছে, কিন্তু যেহেতু তাদের ব্যবসাটি ছোট হওয়ায়, বড় না হয়, তাদেরকে খুব সহজে ধমকিয়ে সেখান থেকে চাঁদা আদায় করা যায়। আর 3 নাম্বার গ্রুপ যারা গ্রামে থাকে, কৃষিজাতের প্রধান জীবিকা, মানে কৃষক আর দিনমজুর। আর এই 3 ধরনের গ্রুপগুলি হেভিলি ডিপেন্ডেন্ট সরকারের উপর। যারা ইনফর্মাল জব করে তাদেরকে সরকারের কাছ থেকে পারমিশন নিতে হয় শহরে কাজ করার জন্য। যারা ছোট থেকে মাঝারি ধরনের ব্যবসা করে তারা লোকাল মাফিয়া, লোকাল গুন্ডার হাত থেকে প্রোটেকশন পাওয়ার জন্য সরকারের উপর ডিপেন্ডেন্ট। এবং এই কৃষক বা দিনমজুরিরা তারা সরকারের কাছ থেকে যাতে ঠিকঠাকভাবে ওয়েলফেয়ার স্কিমগুলি পায় সেই জন্য সরকারের উপর ডিপেন্ডেন্ট থাকে। এর ফলে বাংলায় এমন এক সোসাইটি তৈরি হয়েছে যারা পুরোপুরিভাবে রাজ্য সরকারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, যার ফলে বাংলায় না হচ্ছে উন্নতি, না হচ্ছে কর্মসংস্থান, না হচ্ছে বড় ব্যবসা। রাজ্য সরকার বাংলার মানুষকে তোতা পাখি বানিয়ে রেখেছে, মানে রাজ্য যেমন বলবে বাংলার মানুষও ঠিক তেমনভাবেই চলবে। এতক্ষণ আমরা দেখলাম রাজ্য সরকার কিভাবে বাংলার মানুষকে চালাচ্ছে। চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই রাজ্য সরকার কিভাবে বাংলার মানুষের রক্ত চুষে খাচ্ছে। আরবান ও সেমি আরবান এরিয়াগুলিতে তৃণমূল সরকার এমন এক সিস্টেম তৈরি করে যার নাম দেওয়া হয় সিন্ডিকেট, এবং রুরাল এরিয়াতেও সেই একইভাবে এই সিস্টেম তৈরি করা হয় যার নাম দেওয়া হয় কাটমানি। শহরের একাধিক গুন্ডা, একাধিক মোস্তানকে নিয়ে একটা গ্রুপ মাধ্যমে তৈরি করা হয় যেটাকে বলা হয় সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেটের মাথার উপরে থাকে তৃণমূলের বড় বড় নেতার হাত। আর এই সিন্ডিকেটদের কাজ হচ্ছে শহরে ইনফর্মাল ওয়ার্কার এবং ছোট থেকে মাঝারি বিজনেসম্যানদের কাছ থেকে তোলা বা হপ্তা আদায় করা। ইনফর্মাল ওয়ার্কারদের কাছ থেকে অটো স্ট্যান্ড এবং রাস্তার ধারে চা চপ দোকান করতে দেওয়ার জন্য তারা তোলা বা হপ্তা আদায় করে, এবং ওই ছোট এবং মাঝারি বিজনেসম্যানদের প্রোটেকশন দেওয়ার জন্য তাদের কাছ থেকে
প্রোটেকশন মানি সংগ্রহ করে, যার ফলে এই তৃণমূল দলের দুটি সুবিধা হয়। এক, তাদের মাথার উপর যে বড় হেভিওয়েট নেতারা বসে আছে তারা ভালো রকম একটা টাকা ইনকাম করে, এবং দ্বিতীয়ত ইলেকশনের সময় র্যালি মিছিল, বিরোধী দলের নেতাদের ধমকানো, মারামারি, দাঙ্গা, এইসব কাজগুলি ঘটাতো ইলেকশনের সময়। চলুন নেক্সট অধ্যায় দেখে নিই কার্ড মানি কীভাবে কাজ করতো। গ্রাম্য এলাকায় চলে কার্ড মানি সিস্টেম। কার্ড মানি সিস্টেম বেসিক্যালি এমন একটা সিস্টেম যেখানে লোকাল পার্টির নেতারা ফিসের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়। এবার আপনার মনের প্রশ্ন আসবে যে কী এই ফিস? যে সাধারণ মানুষ বা সাধারণ জনতা যেসব ওয়েলফেয়ার স্কিমগুলি সরকারের কাছ থেকে পায়, সেই সব স্কিমগুলি যাতে খুব সহজেই অ্যাপ্রুভ বা স্যাংশন হয়ে যায়, সেই জন্য কিছু ফিস হিসাবে টাকা দিতে হয়। কিছুদিন আগে একটা রিপোর্ট পাবলিশ হয়, সেই রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে কোন কোন ওয়েলফেয়ার স্কিমগুলি পেতে গেলে কত টাকা লোকাল পার্টির নেতাদেরকে কার্ড মানি দিতে হবে। যেমন সমব্যথী স্কিম, মানে যে স্কিমে কোনো গরিব মানুষ মারা গেলে তার সৎকারের জন্য সরকার থেকে 2000 টাকা দেওয়া হয়, আর এই 2000 টাকা থেকে কার্ড মানি হিসাবে লোকাল পার্টির নেতাকে 200 টাকা দিতে হবে। ইন্দিরা আবাস যোজনা, যে ঘরের জন্য যে টাকা আছে 1,20,000 টাকা থেকে 1,70,000 টাকার মধ্যে, সেই টাকা, সেই স্কিম যদি আপনি সরকারের কাছ থেকে পান তাহলে আপনাকে কার্ড মানি হিসাবে দিতে হবে লোকাল পার্টির নেতাদেরকে 20 থেকে 25,000 টাকার মধ্যে। এবং নির্মল বাংলা, যেখানে এই বাথরুমের জন্য যে 12,000 টাকা করে সরকার থেকে দেয়, সেই স্কিম যদি আপনি পেতে চান তাহলে আপনাকে লোকাল পার্টির নেতাকে কার্ড মানি হিসাবে 2,000 টাকা করে দিতে হবে। এছাড়াও আরও সরকারের যে সমস্ত ওয়েলফেয়ার স্কিমগুলি আছে সেইগুলি যদি আপনি খুব সহজেই পেতে চান তাহলে আপনাকে দিতে হবে কার্ড মানি। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে সরকার তো এই সাধারণ মানুষ জনতার জন্যই তো এই স্কিমগুলি লঞ্চ করছে, তাহলে এই জনতা বা সাধারণ মানুষকে এই কার্ড মানি দিতে হবেই বা কেন? এখানে দুটি কারণ হতে পারে। এক, ল্যাক অফ অ্যাওয়ারনেস, মানে এই জনগণ বা জনতা তারা রুরাল এরিয়াতে তারা জানেই না যে সরকার তাদের জন্য স্কিমগুলি দিচ্ছে। তারা ভাবছে তাদের লোকাল পার্টি থেকে তারা এরকম করে দিচ্ছে বলে তারা এই স্কিমগুলি পাচ্ছে। আর দুই, এই স্কিমগুলি যারা ভেরিফাই করে অ্যাপ্রুভ বা স্যাংশন করে সেগুলি হচ্ছে পঞ্চায়েত, ব্লক বা মিউনিসিপ্যালিটি, আর সেখানে বসে থাকে লোকাল পার্টির নেতারাই। যার ফলে আপনি যদি কার্ড মানি দেন তাহলে আপনার ওয়েলফেয়ার স্কিমগুলি খুব সহজেই অ্যাপ্রুভ বা স্যাংশন হয়ে যাবে, আর যদি আপনি না দেন তো আপনার ডকুমেন্ট সেখানে পড়েই থাকবে, কখনো আপনি আর ওয়েলফেয়ার স্কিম আর পাবেন না। বাংলায় এই সিন্ডিকেটের দাদাগিরির জন্যই বাংলায় কোনো বড় কোম্পানি আসতে চায় না, বা যেসব কোম্পানি বাংলাতে ছিল তারা এখন তাদের হেডকোয়ার্টার অন্য রাজ্যে শিফট করছে, তারা বাংলা ছেড়ে পালাচ্ছে। বাংলায় 70% ভোটার রুরাল এরিয়াতে থাকে, আর বাংলায় যদি ভোটে জিততে হয় তাহলে আপনাকে রুরাল এরিয়াতে রাজ করতে হবে, রুরাল এরিয়ার ভোটারকে আপনাকে কবজায় রাখতে হবে, আর এটা খুব ভালো করে জানে তৃণমূল সরকার। তাই রুরাল এরিয়ার মানুষকে মাজিয়ে রাখতে, তাদেরকে মাতিয়ে রাখতে এই স্কিম বা ভাতাগুলি প্রদান করে ভোলাভালা জনতাকে, ভোলাভালা জনগণকে তারা মাতিয়ে রেখেছে। অন্যদিকে বাংলার রাজনীতিতে মেয়েদের ভূমিকাও অনেক, তাই তো মমতা সরকার মেয়েদের একাধিক কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার নামে একাধিক স্কিম দিয়ে তাদের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে তাদের মাতিয়ে রেখেছে। মমতা সরকার এই ভাতাকে এখন মেয়েদের ভাতার বানিয়ে দিয়েছে, যার ফল ভোগ করছে বাংলার জনতা। বাংলার জনগণ হারে হারে টের পাচ্ছে। বৃদ্ধ বাবা মা তার ছেলেকে পাঠাতে হচ্ছে বাইরের রাজ্যে কাজের জন্য, ছেলে মেয়েকে তারা বৃদ্ধ বয়সে আর কাছে পাচ্ছে না, ছেলে মেয়েকে তাদের পরিবার পরিজন, তাদের পূজা পার্বণ আনন্দ ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে বাইরের রাজ্যে কাজ করতে, কারণ আমাদের রাজ্যে না আছে কর্মসংস্থান, না আছে রোজগার। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এইরকমই ভিডিও দেখার জন্য। আর বাংলার প্রতিটা মানুষের মধ্যে শেয়ার করুন, বাংলার মানুষকে জাগ্রত করুন, জেগে উঠতে বলুন, না হলে ভবিষ্যতে আমাদের পশ্চিমবঙ্গটাকে আরও খোগলা করে দেবে, এখানে বসবাস করতে আর পারবেন না। চলুন আজকে নিয়ে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই।